শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার কূটনৈতিক পত্র গ্রহণ করল দিল্লি। দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে বললেন তথ্য উপদেষ্টা। চাঁদপুরে মেঘনায় সারবাহী কার্গো জাহাজ থেকে 7 জনের মরদেহ উদ্ধার। ডাকাতিতে বাধা দেয় হত্যা, ধারণা কোস্টগার্ডের। নির্বাচন নিয়ে টালবাহানা হলে ফের রাজপথে আন্দোলন, ঠাকুরগাঁয়ে বললেন ফখরুল। রোডম্যাপ না দেয়ায় সংশয়, মন্তব্য খসরুর। বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে অবশেষে 7 সদস্যের কমিশন। আর রোহিঙ্গা অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না বলছে বিজিবি। কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে হেনস্থার ঘটনায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের নিন্দা, লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ। রূপপুর পারমাণবিক প্রকল্পের দুর্নীতির অভিযোগে লন্ডনে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ, মিথ্যা ও রাজনৈতিক বলছে লেবার পার্টি। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম, একেবারে বিস্তারিত। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার কূটনৈতিক চিঠি গ্রহণ করেছে দিল্লি। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি মোদী প্রশাসন। এর আগে দিল্লিকে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা। আরেক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতের সাথে বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকায় শেখ হাসিনাকে ফেরানো সম্ভব। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গেল 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিরুদ্ধে জুলাই গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। এরপর থেকেই দাবি ওঠে তাকে দেশে ফেরত আনার। দেশে ফেরত চেয়ে ভারতের কাছে কূটনৈতিক পত্র বা নোট ভার্বাল পাঠায় ঢাকা। সোমবার এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আর একই দিন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানান, ভারতের সাথে বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকায় শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব। প্রত্যাবর্ষণ সম্বন্ধে আমি অত ডিটেইল বলতে পারবো না, এটা আপনারা সে যদি জিজ্ঞেস করেন পররাষ্ট্র মন্ত্রণালয় এটা ভালো বলতে পারবেন। প্লাস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু তার একজন স্পেশাল এনভয় নিয়োগ করে দিয়েছে এটা করার জন্য, এবং আমরা সবাই একসাথে কাজ করছি। তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। ভারত সরকারকে। তবে দিন না গড়াতে শেখ হাসিনাকে ফেরত চেয়ে অন্তর্বর্তী সরকারের পাঠানো চিঠি গ্রহণ করার কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই ইস্যুতে কোনো মন্তব্য করেনি দিল্লি। আসমাতুলি, নিউজ 24। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রত্যেকটা গুলির বিচার হবে। রোববার মৃত্যুবরণ করা জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ আরাফাতের জানাজায় কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে এসব মন্তব্য করেন তারা। 5 আগস্ট পতিত সরকারের দোসররা পতন নিশ্চিত জেনেও মরণ কামড় দিতে হামলা করে আন্দোলনরত ছাত্র জনতার উপর। আর সেই হামলায় উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হয় আরাফাত। এরপর প্রথমে তাকে উত্তরা আধুনিক হাসপাতালে নিলে সেখান থেকে ফেরত দেয়া হয়। তারপর নেওয়া হয় কুর্মিটোলা হাসপাতালে, সেখান থেকে পাঠানো হয় CMH-এ। এমনকি উন্নত চিকিৎসা নিশ্চিতে বিদেশে নেবার প্রস্তুতিও নেওয়া হয়। সব চেষ্টাকে ব্যর্থ করে প্রায় 4.5 মাস চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন আরাফাত। গত রাত্রে শেষ 10:30 শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। আমার আরেক সন্তানের রক্তের বিনিময়ে যে ক্ষমতায় বসছে, কিন্তু এই শহীদ আরাফাতের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হওয়াটা খুবই দরকার ছিল। সোমবার বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত হয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, শহীদ ভাইদের স্বপ্ন থেকে বিচ্যুত হবার সুযোগ নেই। এই সরকারের মেয়াদেই জুলাই বিপ্লবের গণহত্যাকারীদের বিচার করতে হবে। খুনি হাসিনা কিভাবে নির্মমতা চালিয়েছে বিগত 16 বছর এবং বিগত এই অভ্যুত্থানের সময়, দয়া করে আমরা যেন এটি ভুলে না যাই। সেখানে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, প্রতিটি অপরাধের বিচার নিশ্চিত করা হবে। বাদ যাবে না, নিশ্চিত থাকেন। এই বাংলাদেশ যতদিন থাকবে এই আরাফাতদেরকে আমরা ভুলবো না, তারা শহীদ।
জানাজা শুরুর আগে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ফাঁসির কাষ্ঠে ঝুলতে শেখ হাসিনাকে ফিরতেই হবে। যারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এবং ভাবছে যে বাংলাদেশকে তারা বাইরে থেকে অস্থিতিশীল করবে, তাদেরকে বলবো যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য। এরপর প্রথম জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শহীদ আরাফাতের স্বজনসহ সাধারণ শিক্ষার্থী জনতা। জানাজা শেষে একটি প্রতিবাদ মিছিল বের হয়। এরপর অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজে জানাজা। আলমোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। চাঁদপুরের মেঘনায় থেমে থাকা কার্গো জাহাজ থেকে 7 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ড। হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য এবং নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। তবে এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির নাম জুয়েল বলে জানা গেছে। সোমবার দুপুরে 999 থেকে খবর আসে চাঁদপুরের হরিণাঘাট এলাকার কাছাকাছি মেঘনা নদীতে এফভি আল বাখেরা নামক নোঙর করা একটি কার্গো জাহাজে কয়েকজন আহত অবস্থায় রয়েছেন। পরে নৌ পুলিশ ও কোস্টগার্ড উদ্ধার অভিযানে যায়। 5 জনকে মৃত ও 3 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। তা ট্রলার নিয়ে আসলে দেখতে পাই 3 জনকে নিয়ে হসপিটালে যাচ্ছে আর 5 জন মরদেহ জাহাজে আছে। ওই জাহাজের মাস্টার আমাদের মাস্টারের কাছে বলল যে জাহাজের স্টাফের এমন ভাবে কোপাইছে যে স্টাফ সব মরে গেছে। পুলিশের ধারণা ডাকাতরা ডাকাতির উদ্দেশ্যে জাহাজে আক্রমণ করে, পরে তাদের প্রতিহত করায় ধারালো অস্ত্র দিয়ে সবাইকে আঘাত করা হয়। আমরা 2টি মোবাইল উদ্ধার করেছি এবং মোবাইলের সংশ্লিষ্টতা ধরে আমরা সম্পূর্ণ ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হব, এটা আশা করছি। জাহাজে থাকা 8 জনের সবারই গলা ধারালো অস্ত্র দিয়ে কাটা। 5 জনকে মৃত ছাড়াও গুরুতর অবস্থায় 3 জনকে উদ্ধার করা হয়, পরে আরো 2 জনের মৃত্যু হয়। এই তথ্যটা বের করতে আমাদের সময় লাগবে। এটা কি একটা হত্যাকাণ্ড নাকি শুধুই ডাকাতি নাকি ভিন্ন কিছু, এমনও হতে পারে যে নিজেদের মধ্যেও অনেক সময় ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করেও ঝামেলা হয় আর কি। তা আসলে এটা এই মুহূর্তে বলা সম্ভব না, এটা শুধু আমাদের তদন্তের পরই আমরা বলতে পারবো। এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সর্বশেষ খবর জানাতে চাঁদপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, মেঘনায় জাহাজে হত্যাকাণ্ডের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন। একজন হাসপাতালে চিকিৎসাধীন, তিনি মুমূর্ষু অবস্থায় আছেন বলে প্রতিবেদন থেকে আমরা জানছিলাম। সবশেষ পরিস্থিতি জানাবেন। চাঁদপুরে যে 7 মার্ডার বা যে 7 জনের যে মরদেহ উদ্ধারের যে ঘটনা ঘটেছে বা 7 থেকে যে গলা কেটে হত্যা করার যে ঘটনা ঘটেছে, আর আছি সেই জাহাজটির কাছে। আমরা একটু জাহাজটিতে উঠবো এবং আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে এই জাহাজটিতে মূলত যে বৃষ্টি এন্টারপ্রাইজ যে জাহাজটি, এই জাহাজটিতেই মূলত 7 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। যে 7 জনকে উঠানো প্রশাসনের লোকজন বলছেন যে তারা নিজ নিজ যে কক্ষে তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন, সেই ঘুমন্ত অবস্থায় কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছে। আর 7 জনের মধ্যে 5 জনের যে মরদেহ, 5 জনের মরদেহ কিন্তু এখনো এখানে রয়েছে, আর 3 জনকে আহত অবস্থায় চাঁদপুর সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে যাওয়ার পথে আবার 2জন আবার মারা যায়। এরপর হচ্ছে আরো একজন যিনি আহত ছিলেন, তিনি আবার তার গলায় আহত হওয়ার কারণে কিন্তু তিনি কথা বলতে পারছিলেন, তিনি আবার খাতায় লিখেছেন যে তার নাম জুয়েল। এখানে হচ্ছে সবকিছু মিলে যে 7 জন এই মারা গিয়েছেন, 7 জনের মধ্যে 6 জনের পরিচয় আমরা জানতে পেরেছি। সেই 6 জনের পরিচয় একটু আপনাদের জানিয়ে রাখি। সেটা হচ্ছে যে তারা হলেন জাহাজের মাস্টার ইঞ্জিনিয়ার ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি এবং ব্রিজার সজিবুল, আজিজুল ও মাজেদুল। সুকানি আমিনুল মুন্সি এবং ব্রিজার সজিবুল, আজিজুল ও মাজেদুল। আর এদের সবার বাড়ি নড়াইল জেলায়। আপনারা দেখছেন যে জাহাজটি, এই জাহাজটি হচ্ছে বৃষ্টি এন্টারপ্রাইজ যে জাহাজটি রয়েছে, এই জাহাজটিতেই মূলত যে পণ্য বোঝায় যে জাহাজটি, এই জাহাজটি হচ্ছে সার বোঝাই হচ্ছে জাহাজ। আর এই জাহাজেই কিন্তু এই 5 জনকে হত্যা করা হয়েছে। এরপর আবার 2 জন কিন্তু
মারা গেছেন। টোটাল হচ্ছে 7 জন এই ঘটনায় কিন্তু নিহত হয়েছেন। আর আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তারা বলছেন যে তাদেরকে যেভাবে আহত করা হয়েছে, তারা যেভাবে জখম হয়েছে, এগুলো হচ্ছে দেশীয় অস্ত্র দ্বারা তাদেরকে আঘাত করা হয়েছে। আর এখানে আরও 2টি জাহাজ কিন্তু সারিবদ্ধ করে রাখা হয়েছে। তাদের সাথে আমরা একটু কথা বলেছি। তারা এখানে জানিয়েছেন যে তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, মূলত তাদের সাথে মোবাইল বা অন্যান্য যেই গুরুত্বপূর্ণ বা মূল্যবান জিনিসপত্র বা টাকা পয়সা থেকে শুরু করে যেই ধরনের জিনিসপত্রগুলো ছিল তাদের কাছ থেকে কিন্তু কিছুই নেওয়া হয়নি। শুধুমাত্র তাদেরকে কুপিয়ে বা গলা কেটে হত্যা করেই যারা এই ঘটনা ঘটিয়েছেন তারা পালিয়েছেন। আর এখন পর্যন্ত যেই বৃষ্টি এন্টারপ্রাইজের যে মালিক সুদীপ রানা, তিনি তার সাথেও পুলিশ প্রশাসন কথা বলেছে। তারা বলছেন যে সোমবার দিবাগত রাতে তাদের সাথে জাহাজে যারা ছিল তাদের সাথে কথা হয়েছে, এরপর থেকে কিন্তু আর যোগাযোগ হয়নি। এইটুকু হচ্ছে মালিক পক্ষের থেকে জানা। আমরা একটু জাহাজের ভিতরে যেতে চাই, একটু দেখাতে চাই আপনাদের যে জাহাজের ভিতরে মূলত কিভাবে বা তাদের কক্ষগুলোতে যেভাবে হত্যা করা হয়েছে, এখানে আমরা পুরোটা আপনাদের দেখাতে চাচ্ছি না, কারণ এখানে অনেক রক্ত, তারপর হচ্ছে তাদের কেটে ফেলার পর যে উচ্ছিষ্ট। 5 আগস্টের মতো আবারও রাজপথে নামতে হবে, আন্দোলন করে আদায় করতে হবে মানুষের ভোটের অধিকার, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহানা মেনে নেবে না বাংলাদেশ। আর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ভোটের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করায় জনমনে নানা সংশয় তৈরি হয়েছে। আলাদা অনুষ্ঠানে এইসব কথা বলেন বিএনপির এই 2 নেতা। ঠাকুরগাঁয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই জনসভা। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে জনসমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। সোমবার বিকেল 4টার দিকে নিজ নির্বাচনী আসনের জনসভায় বিএনপি মহাসচিব সিক্ত হন স্থানীয় নেতাকর্মীদের ভালোবাসায়। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল অভিযোগ করেন শেখ হাসিনা ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। আজকে এমনি শেখ হাসিনা পালায় যায় না, এত পাপ করছে, এত অন্যায় করছে যে তার পালানো ছাড়া কোনো পথ ছিল না। তাই এই দেশের মানুষ যখন জেগে উঠছে তখন তাদের আর পালানোর জায়গা ছিল না। এখনো অন্তর্বর্তী সরকার নির্বাচনের স্পষ্ট রূপরেখা না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে 5 আগস্টের মতো আবারও ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষকে রাজপথে নামতে হবে বলে মন্তব্য করেন তিনি। জনগণের ভোটের মাধ্যমে যদি আমরা কোনদিন ক্ষমতায় যেতে পারি, রাষ্ট্রপতির দায়িত্বে যেতে পারি, তাহলে আমরা নিশ্চিত করব এই দেশের সকল সম্প্রদায়ের সকল ধর্মের মানুষের অধিকারকে নিশ্চিত করা হবে। এদিকে গুলশান কার্যালয়ে এনডিএম এর সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রূপরেখা না দেওয়ায় জনমনে নানা সংশয় তৈরি হয়েছে। কি কারণে এত দীর্ঘ সময় নিয়ে নির্বাচনের টাইম ফ্রেম দেওয়া হয়েছে, এটার আমরা কোনো কারণ খুঁজে পাচ্ছি না, এবং এইটার কারণ হিসেবে অনেকে অনেক কথা বলছে, সেটা জনমনে একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। পরে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণ অধিকার পরিষদের লিয়াজো কমিটির সাথে বৈঠক করে বিএনপি। এতে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিচার বিভাগ ফ্যাসিস্ট শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন এই সরকারের সব ধরনের সংস্কারের কেন্দ্রে আছে নির্বাচন ভাবনা। সিরডাপ মিলনায়তনে সিজিএস রাষ্ট্র সংস্কার সংলাপে বক্তব্য রাখেন তিনি। আলোচনায় উঠে আসে বিচারপতি নিয়োগ, আইনের সংস্কার সহ বিচার বিভাগে সংস্কারের নানা প্রসঙ্গ। রাজনৈতিক অর্থনীতি ঠিক করার কথাও বলেন বক্তারা। বিচার বিভাগ সংস্কার নিয়ে সেন্টার ফর গভর্নেন্স সিজিএস আয়োজিত সংলাপ অংশ নেন আইন উপদেষ্টা, আইনজীবী, রাজনৈতিক নেতা ও আইন গবেষকরা। বিচারপতি নিয়োগ ও বিচার ব্যবস্থা নিয়ে কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল। উচ্চ আদালতে যদি হয় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, সবচেয়ে পলিটিক্যাল পার্টির প্রতি সবচেয়ে লয়াল, নিয়োগের সময় যদি জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক শুধুমাত্র বিচারক হবে এটা নিশ্চিত হয়ে যায়, তখন তো আর ওই উচ্চ আদালতের কাছে আপনি কিছু আশা করতে পারেন না। বিচার বিভাগে মামলার জট, বিচারক ও আইনজীবীদের দলবাজি এবং দুর্নীতির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা বলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যতগুলো মামলা পেন্ডিং আছে, যদি আজকের থেকে নতুন মামলা ফাইলিং বন্ধ করা হয়, এই বিদ্যমান মামলা শেষ হতে অন্তত 30 বছর সময় লাগবে। এখন এইটা নিষ্পত্তির ব্যাপারে একটা
পদ্ধতি বের না করে আমরা শুধু উপরে মলম লাগালে কিন্তু এই বিচার ব্যবস্থার গতি আনা কোনো অবস্থাতেই সম্ভব নয়। বিচারাঙ্গনে নিয়োগ বৈষম্য এবং বিচারপতিদেরও জবাবদিহি নিশ্চিত করার কথা বলেন সংলাপে অংশ নেয়া আলোচকরা। সুপ্রিম জুডিশিয়াল গঠন সহ নিম্ন আদালতে জজ নিয়োগের নীতিমালাও আসে আলোচনায়। পুলিশ যদি বা অন্যান্য অফিসার যদি তিনি মিসকন্ডাক্ট করেন, তার যদি অপরাধের বিচার হতে পারে, তাহলে জাজ ভুল করলে যে বিচার হবে না কেন? পলিটিসাইজেশন অফ জুডিশিয়ারি চরমভাবে হয়েছে, কোনো সন্দেহ নাই। সে ট্র্যাক থেকে তো বেরোতে হবে। এক সময় আওয়ামী লীগ করেছে, এখন অন্যরা করবে, তাহলে কি লাভ হলো? আমাদের এই হাইকোর্টে আগাম জামিনের প্রক্রিয়া একেবারেই বন্ধ বলা যেতে পারে। এটা কেন হবে? কোন সময় আমরা এটা দেখেছি? যদি অন্যায় মামলা কারো বিরুদ্ধে হয়, মিথ্যা মামলা কারো বিরুদ্ধে হয়, সেটার মধ্যে সেটা আনলক করা, সেটা ঠিক করার একটি উপায়ই হচ্ছে আগাম জামিন পাওয়া। বক্তারা বলেন, দলীয় পরিচয় ছেড়েই আইনজীবীদের বিচার বিভাগে আসা উচিত। Politics has been shifted from the hands of politicians to the hands of smuggler, to the hands of businessmen, to the hands of bureaucrats. জুডিশিয়ারি সিস্টেম আলোচনা করতে গিয়ে রিফর্ম অফ পলিটিক্যাল পার্টি, কিন্তু আসল কথাটা তো বলেন নাই। ফান্ডামেন্টাল রিফর্ম লাগবে অফ দ্য ইকোনমিক সিস্টেম অফ লুটপাট তন্ত্র। জানান, শুধু আইন দিয়েই বিচার বিভাগকে স্বাধীন করা যাবে না। রাজনৈতিক নেতৃত্ব ও বিচারাঙ্গন সংশ্লিষ্টদের মানসিক পরিবর্তনও জরুরি। দুঃশাসন নাই। সজল দাস, নিউজ 24, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে অবশেষে গঠিত হলো 7 সদস্যের কমিশন। বিজিবি দিবস উপলক্ষে পিলখানায় এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা জানান। বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সরকারের নীতিগত সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না বলেও জানান তিনি। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। ভুক্তভোগী ও স্বজনদের দীর্ঘদিনের দাবি সুপরিকল্পিত হত্যাকাণ্ড এটি। ঘটনার 1.5 দশক পর অবশেষে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। ALM ফজলুর রহমানের নেতৃত্বে এই তদন্ত কমিশনে সামরিক বাহিনীর 2 জন সদস্য, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 1 জন করে শিক্ষক, সিভিল সার্ভিসের 1 জন, পুলিশের 1 জন সিনিয়র কর্মকর্তা রয়েছেন। সোমবার পিলখানায় 29তম বিজিবি দিবসের অনুষ্ঠানে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আপনারা যেটার জন্য সবসময় চেয়েছেন যে বিডিআর একটা পুরনো একটা কমিশন করার জন্য, এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন। গতকাল রাত্রি উনি সিগনেচার করে দিয়েছেন এবং আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সরকারের নীতিগত সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না। আমরা রোহিঙ্গাদের কোনো অবস্থায় প্রবেশ করতে দিব না। তারপরেও যারা ওই যে আপনি একটা বললেন সংখ্যা ঘুরে গেলে, ওটা হয়তো মানবিক দিক বিবেচনা করে আমরা হয়তো তাদের, যেহেতু ওই এলাকায় যুদ্ধ হচ্ছে, তাকে পাঠানো যায় নাই, বাট আমরা ম্যাক্সিমামে কিন্তু পাঠাই দিচ্ছি। অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয় পদক, সংবর্ধনা দেয়া হয় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া এক নবজাতককে উদ্ধার করেছে র্যাব। চুরির ঘটনায় জড়িত হাসিনা বেগমকে গ্রেপ্তার করে সংস্থাটি। গেল 20 ডিসেম্বর বৃষ্টি আক্তারের নবজাতক শিশুটি চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী ক্যান্টনমেন্ট থানায় একটি জিডি করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে র্যাব সোমবার রাজধানীর উত্তরখান এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া নবজাতক শিশুকে উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হাসিনা বেগম নবজাতক শিশুর সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আওয়ামী লীগ বাংলাদেশকে অন্য দেশের কাছে ইজারা দিয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, আওয়ামী লীগ জনগণের হক নষ্ট করেছে, তাই এই দলকে ক্ষমা করার অধিকার কারো নেই। সন্ধ্যায় রংপুরের পাগলাপীর বাজারে পথসভায় তিনি এসব কথা বলেন। 53টি বছর জাতিকে বিভক্ত করে মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিকে মুখোমুখি করে রাখা হয়েছিল।
বলা হয়েছিল একদল স্বাধীনতার পক্ষে আরেক দল বিপক্ষে। পক্ষের যে দলটি স্লোগান দিয়ে মানুষকে শোষণ করেছে, তারা কার্যত এই দেশকে অন্য দেশের হাতে ইজারা দিয়ে রেখেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষ মনে করে জাতীয় পার্টি, কিন্তু তারা ক্ষমতায় থেকে দল তৈরি করে নির্বাচনে চিন্তা করলে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না বলে মন্তব্য করেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। রাতে 3 দিনের সফরে রংপুরে তার নিজ বাসভবনে এসব কথা বলেন। এই ইন্টারিম গভর্নমেন্টও সেই নিউট্রাল গভর্নমেন্ট হিসেবে আমরা মনে করি তারা করবেন, কিন্তু ওনারা যদি নিজেরা দল করেন এবং সেই দল যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হয়, তাহলে এই যে লেভেল প্লেইং ফিল্ডের যে ভেরি বেসিক কনসেপ্ট, এটা ব্যাহত হয়। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, জুলাই আগস্টে নির্বিচারে হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। সোমবার বিকেলে সিলেটে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার গণসংলাপ শীর্ষক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এই যে সবকিছু এর তো নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা, তার নির্দেশেই সবকিছু হয়েছে। তো এই বিষয়গুলোতে তাকে তো বিচারের আওতায় আনতে হবে এবং বাংলাদেশের মানুষ ন্যায় বিচার চায়। সেই দিক থেকে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা, এটা তো সরকারের একটা কাজ এবং দায়িত্ব। কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে হেনস্থার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে সরকার। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দুষ্কৃতিকারীদের শিগগিরই আইনের আওতায় আনবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিও, যেখানে দেখা যায় কুমিল্লার 14 গ্রামের কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে হেনস্থা করা হয়। রবিবার দুপুরে স্থানীয় লোকজন এ ঘটনা ঘটায়। মুক্তিযোদ্ধা কানুকে লাঞ্ছিত করার বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লার এসপি অফিস। জড়িতদের শনাক্ত করা গেছে, তারা এখন অজ্ঞাত স্থানে আছে। আর ভিডিও ফুটেজ দেখে আপনার যারা যারা ওখানে ছিল তাদেরকে ধরার জন্য আমরা চেষ্টা করছি গ্রেফতারের জন্য। সোমবার প্রধান উপদেষ্টার দফতর থেকে এক বার্তায় মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে মানহানির ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। এছাড়া পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানানো হয়। বিজিবির এক অনুষ্ঠানে হেনস্থাকারীদের দুষ্কৃতিকারী আখ্যা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে। কিছু সংখ্যক তো দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে এবং এই যে দুষ্কৃতিকারী তাকে হেনস্থা করছে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। 1 মিনিট 46 সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় 10 থেকে 12 জন ব্যক্তি মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে এলাকা ছাড়ার হুমকি দিচ্ছেন। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নিহতদের নাম উল্লেখ করে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ছাড়াও নতুন করে বেশ কয়েকজনকে আসামি করে বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হয়। পরে আদালত এই আদেশ দেন। নিউ মার্কেট থানার মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে এবং মোহাম্মদপুর থানার মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান ও সাবেক এমপি মোহাম্মদ সাদেক খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক এমপি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে যাত্রাবাড়ি থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে পল্টন থানার মামলায় সাবেক এমপি কামরুল আশরাফ খান পোচনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং মেজর জেনারেল জিয়াউল হাসান, সাদেক খান, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং আনিসুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তাদেরকে যাত্রাবাড়ি থানা, মোহাম্মদপুর থানা সহ বিভিন্ন থানায় হত্যা মামলাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক ইবিএল ফ্রিল্যান্সার অ্যাম্বাসেডর প্রোগ্রাম শীর্ষক একটি উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছে। সোমবার ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইবিএল ফ্রিল্যান্সার অ্যাম্বাসেডর প্রোগ্রামটির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী, সিঙ্গাপুর হাই কমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স নিচেল লি এবং ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার।
এ প্রোগ্রামের লক্ষ্য বাংলাদেশের ফ্রিল্যান্সার কমিউনিটির ক্ষমতায়ন এবং উৎসাহ প্রদান, যার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখার সুযোগ আরও বিস্তৃত হবে। এবারে অর্থ বাণিজ্যের সংবাদ। দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম 1248 টাকা কমিয়ে 1,39,338 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার থেকে নতুন এই দর কার্যকর হবে। সোমবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,33,500 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 18 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,14,004 টাকা আর সনাতন পদ্ধতির 1 ভরি স্বর্ণের দাম 93,604 টাকা নির্ধারণ করা হয়েছে। সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। রূপপুর প্রকল্পে ঘুষ কেলেঙ্কারিতে নাম আসায় যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছেন দেশটির কর্মকর্তারা। এ সময় তার বিরুদ্ধে তোলা অভিযোগ মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন টিউলিপ সিদ্দিক। গত বৃহস্পতিবার টিউলিপকে জিজ্ঞাসাবাদ করা হয়, এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, 2013 সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ার সঙ্গে মধ্যস্থতা করেছিলেন। বাজার দরের চেয়ে বেশি খরচ দেখিয়ে শেখ রেহানার মেয়ে টিউলিপ 3.9 বিলিয়ন পাউন্ড অর্থাৎ প্রায় 97,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন। খালা শেখ হাসিনার বিরুদ্ধে দুদকে যে তদন্ত শুরু হয়েছে তারই আওতায় পড়েছেন টিউলিপ সিদ্দিকও। দর্শক, মিরপুরে চলছে বিপিএল ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে মঞ্চ মাতাচ্ছেন পাকিস্তানি শিল্পী রাহাত ফাতে আলী খান সহ দেশের সঙ্গীত শিল্পীরা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী ইমরান হোসেনের কাছে। ইমরান, মিউজিক ফেস্টের সবশেষ কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ আসিফ টিপু। আমি মিউজিক ফেস্টের খবর জানার আগে একটি বিষয় আগে শুরুতে আপনাকে জানিয়ে রাখতে চাই। বিসিবির সভাপতি ফারুক আহমেদ কিন্তু জানিয়েছিলেন যে সভাপতি নির্বাচন হওয়ার আগে এবং সভাপতি হওয়ার পর তিনি জানিয়েছিলেন যে আসলে এবারের বিপিএলটি তিনি জাঁকজমকভাবে আয়োজন করতে চান। তার এই ধারাবাহিকতা কিন্তু একের পর এক সাহসী সিদ্ধান্ত নিয়েছেন, সেটা বলতেই হবে। আমরা দেখেছি বিপিএল এর মাস্ক উন্মোচন করেছেন, বিপিএল এর থিম সং আয়োজন করেছেন, এবারে কিন্তু একটি খুবই বিপিএল এর মিউজিক ফেস্ট আয়োজন করেছেন, সেটি 3 বিভাগেই হবে, ঢাকা, সিলেট, চট্টগ্রাম। আজকে ঢাকাতে হচ্ছে এবং সেটি আসলে খুবই দর্শকদের আমরা দেখেছি খুবই সাড়া পেয়েছে। রাহাত ফাতে আলী খান পাকিস্তানের যে সঙ্গীত শিল্পী, তার গানের মূর্ছনায় কিন্তু এখানকার যে ক্রিকেট প্রেমীরা এবং সাধারণ মানুষরা আছেন আসলে তারা কিন্তু খুবই উপভোগ করেছেন আমরা দেখেছি। এছাড়া জেফারের কথা বলতে হবে, র্যাপার হান্নান সরকারের কথা বলতে হবে, মোজার কথা বলতে হবে, তারাও কিন্তু স্টেজ পারফরমেন্স করেছেন। কিছুক্ষণ পরে আসলে কনসার্টটি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে আসলে গেলে আমার দর্শকদের প্রতিক্রিয়া জানবো তারা আসলে কনসার্টটি কিভাবে উপভোগ করেছেন। তো আমার কাছে মিরপুর থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। টিপু। ইমরান, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইমরান হোসেন। মাছে গড়ানোর আগেই বিপিএল নিয়ে শুরু হয়ে গেছে সমালোচনার ঝড়। এবারের আসরে বাজেট ধরা হয়েছে 7 কোটি টাকা, যার মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানি শিল্পী রাহাত ফাতে আলী খানের পেছনে এই খরচ প্রায় 4 কোটি টাকা। চ্যাম্পিয়ন দল পাবে 2 কোটি। দেশের এমন পরিস্থিতিতে কেন এমন খরচের মহরণ বিসিবির, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ ক্রিকেট ভক্তরা। বিপিএল মাঠে গড়াবে আর সমালোচনা হবে না, তা কি কখনো হয়? প্রতিবারের মতো এবারও ফ্র্যাঞ্চাইজি এই আসন নিয়ে উঠেছে সমালোচনা। কোটি কোটি টাকা খরচ করে বিদেশি শিল্পী এনে উদ্বোধনী অনুষ্ঠান। মাঠের লড়াইয়ের আগেই দেশের 3 শহরে অনুষ্ঠেয় মিউজিক ফেস্ট, তারুণ্যের উৎসবের লোগো ও বিপিএল মাস্কট উন্মোচন সহ 7টি ফ্র্যাঞ্চাইজি শহরে টুর্নামেন্টের ট্রফি ও মাস্কট ট্যুর মিলিয়ে খরচ প্রায় 7 কোটি টাকা। খরচটা একটু বেশি হয়ে গিয়েছে, এটা আমাদের মনে হচ্ছে। এই মুহূর্তে এতটা খরচ আমাদের দেশের জন্য একটু যদি অনেক বেশি খরচ হয়ে থাকে, আমি এটা আসলে পক্ষপাতী না। দেশের সংকটাপূর্ণ সময়ে ক্রিকেটের বাইরে এত খরচে গণমাধ্যম কর্মীরাও নাখোশ।
বিপিএল এর প্রাইজ মানি, প্লেয়ারদের পেমেন্টের দিকে তাকান, তখন মনে হবে যে একটা বোধহয় এখানে বৈষম্য হলো বা একটা আসল জিনিসটা বোধহয় আমরা মিস করে যাচ্ছি। এই ধরনের অনুষ্ঠান করে যদি একটা টাকা তোলা যায়, 7.5 কোটি টাকা খরচ করে যদি 10 কোটি টাকা আর্ন করা যায়, প্রসেসটা যদি সেটা হয় সেটা বেটার। আগের যে কমিটি যেই পরিমাণ আপনার ব্যয়ের দিকে ছিল আপনি সেই দিকেই অনুসরণ করছেন, এটা তো আসলে কোনো ভালো কোনো কিছু মনে হচ্ছে না। সুরের মূর্ছনায় মিরপুরে সবুজ গালিচা মাতাবেন রাহাত ফাতে আলী খান। অনেক ভালো লাগছে, অনেক এক্সাইটেড আছি, আর দেখি কি হয়। খুবই এক্সাইটেড, আমি আমার কাজিনরা সবাই আসছি। 25 ডিসেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে আরও একটি উদ্বোধনী অনুষ্ঠান। বিপিএল এর ব্যাট বলের লড়াই মাঠে গড়ানোর আগে খরচ 7 কোটি টাকা। তবে এখনো অনেক জেলাতে ক্রিকেট টুর্নামেন্টই হয় না। তার আগে এমন বাজেট নানা প্রশ্নের জন্ম দেয়। রাহাত ফাতে আলী খানের পেছনেই খরচ করা হচ্ছে 3,40,00,000 টাকা। শুভ দেবনাথ, নিউজ 24, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। কাটাই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ।